হ্যালো লার্নার্স, ডাব্লিউবিসিএস হিস্টোরিকাতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল নিয়ে আলোচনা করব। তোমাদের খুব শীঘ্রই কিন্তু ডাব্লিউবিসিএস 2022 প্রিলিমস এবং তোমাদের রেজাল্ট এবং 21-এর মেন্স সব পরীক্ষা কিন্তু একসাথে। তো তার জন্য আমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আমরা আজকে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যে প্রত্যেকটা পয়েন্ট আমাদের ভালো করে মনে রাখতে হবে। তো ফার্স্ট আমরা শুরু করার আগে তোমাদের সাথে বলতে চাই যে প্রতিদিনে তোমাদের যে পিডিএফ, সেই পিডিএফ তোমাদের যেদিন ক্লাস থাকবে সেই ক্লাসের ঠিক পরে 1 ঘন্টা পরে তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তো টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকে জয়েন করো। তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রত্যেকে কিন্তু জয়েন করো। রমিলা হিস্ট্রি এখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পাওয়ার জন্য। তো আজকে আমরা, যে তোমরা প্রত্যেকে জানো যে 1900 মানে 1890 থেকে আমাদের 1900 এবং তার পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম এক্সট্রিমিস্ট কার্যকলাপ কিন্তু আমরা দেখতে পাই। তো আমাদের এই পুরো এরাটাই খুব ইম্পর্টেন্ট, 5 থেকে 19 পর্যন্ত, মানে আমাদের গান্ধিয়ান পিরিয়ড শুরু হওয়া পর্যন্ত, যাকে আমরা এক্সট্রিমিস্ট ফেজ বলি। তো এইখানে আমাদের যতগুলো ইম্পর্টেন্ট, যেমন পার্টিশন, বেঙ্গল, এখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে। তোমাদের এবছর প্রিলিমসেও তোমরা দেখেছো, মেন্সেও দেখেছো। যুগান্তর দল, যুগান্তর থেকে মুসলিম লীগ, আলিপুর বোম কেস, মল্লে মিন্টো রিফর্মস, ক্যান্সেলেশন পার্টিশন অফ বেঙ্গল, দিল্লি দরবার থার্ড টাইম, British government change capital city from Calcutta to Delhi, Delhi conspiracy case, Godor party formation, Hindu-German conspiracy, Godor conspiracy, Mahatma Gandhi returns to India, Lucknow pact, Champaran, Jallianwala Bagh, Montagu, Chelmsford আর রাওলাট অ্যাক্ট। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা আলোচনা করব। তো আজকে শুরু আমরা পার্টিশন অফ বেঙ্গলকে দিয়ে করব। দেখো, প্রিপারেশন আমাদের কিভাবে নিতে হবে, তো সেটা আমাদের প্রত্যেকটা, আমরা ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস এক্সাম যখন আমরা যখন এক্সাম দেব, তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের যেখান থেকে প্রশ্ন দিক আমরা তখনই পারবো যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তো তোমাদের প্রত্যেকটা টপিককে নিয়ে, প্রত্যেকটা সাবজেক্টকে নিয়ে এই কনসেপ্ট ক্লিয়ার বিষয়টা কিন্তু আনা উচিত। তো পার্টিশন অফ বেঙ্গল 1905 আজকে আমরা পড়বো, যেখানে আমরা বেঙ্গলের পুরো ম্যাপটা দেখতে পাচ্ছি, কারণ সেই সময়, তৎকালীন সময় আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কিছু পার্ট নিয়ে পুরো বেঙ্গল ছিল। তো এই বেঙ্গলকে সেপারেশন মানে পার্টিশন করা, ইস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্ট। কারণ আমরা জানি টোটাল বেঙ্গলের পপুলেশন ছিল 3.1 করোড়। সেখানে হিন্দু মুসলিম মেজরিটি মাইনরিটি অনুযায়ী মুসলিম ইস টু হিন্দু যদি আমি বলি, তাহলে 3:2 ইস্টার্ন পার্টে, ঠিক আছে। তো এখানে যখন আমরা জানি যে বাংলা থেকে প্রথম জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল, আর বেঙ্গল একটা বড় এরিয়া, আর বেঙ্গল ছিল ব্রিটিশদের ক্যাপিটাল। খুব ভালো করে বুঝতে হবে, বেঙ্গল ছিল ব্রিটিশদের ক্যাপিটাল। তো এখানে বেঙ্গল যখন ব্রিটিশদের ক্যাপিটাল, তো সেখানে এরকম ন্যাশনালিজম বা জাতীয়তাবাদী আন্দোলন চলছে, এবং আমরা বলি জাতীয়তাবাদের হটবেট বেঙ্গল। তো এই পরিস্থিতিতে তখন ছিলেন 1899 খ্রিস্টাব্দে লর্ড কার্জন। উনি অ্যাপয়েন্ট হলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে, ঠিক আছে, তো ভাইসরয় হিসাবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইসরয় অফ ইন্ডিয়া, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে ক্যালকাটা ক্যাপিটাল হিসাবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড কার্জন কিন্তু আমাদের এই পার্টিশনের ডিসিশনটা নিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কজ এখানে দেখানো হয়, পার্টিশনের ডিসিশন তো নেওয়া হয়, কিন্তু এখানে পার্টিশন হিসাবে বা হিন্দু মেজরিটি মুসলিম মেজরিটি এটা তো বলা যাবে না। তো তাদের কাছে বলা হয়েছে যে এখানে পার্টিশনের প্রধান উদ্দেশ্য ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা। তার জন্য হিন্দু মেজরিটি মুসলিম মেজরিটি এই পোর্শনটা কিন্তু আনা হলো ডিভাইড অ্যান্ড কুইট পলিসির দ্বারা, বা ডিভাইড অ্যান্ড রুল আমরা বলতে পারি, পলিসি, ঠিক আছে। তো এবার এই জায়গাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো বলা হয় পার্টিশন ফার্স্ট আমাদের ডিক্লিয়ার হলো রিসলে প্ল্যান দ্বারা 1903 খ্রিস্টাব্দে। তখন থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তীকালে বলা হয় যে চিফ আর্কিটেক্ট কারা কারা ছিল পার্টিশনে, তো সেখানে অ্যান্ড্রিউ ফ্রেজার, যিনি লিউটেন্যান্ট গভর্নর বেঙ্গল ছিলেন, আর এদিকে হচ্ছে আমাদের লর্ড রিসলে, যিনি ছিলেন আমাদের
আম, আমাদের একটা সময় উনি সিভিল সার্ভেন্ট ছিলেন মাইনরিটি কমিউনিটি, ঠিক আছে। তো এখানে আমরা ফার্স্ট পার্টিশন বেঙ্গল ওয়াজ টেরিটোরিয়াল অর্গানাইজেশন বেঙ্গল প্রেসিডেন্সি ইমপ্লিমেন্টেড বাই দ্য অথরিটিস অফ দ্য ব্রিটিশ রাজ 1905। দ্য পার্টিশন সেপারেটেড লার্জলি মুসলিম ইস্টার্ন এরিয়াস অ্যান্ড লার্জলি হিন্দুস এরিয়াস। তো সেখানে আমাদের এখান থেকে একটা প্রশ্ন তোমাদের দেয় যে পার্টিশন প্ল্যান কবে এলো 1903, পার্টিশন অ্যানাউন্স হলো কবে 19 জুলাই 1905, পার্টিশন এনঅ্যাক্টেড হলো কবে 16 অক্টোবর 1905, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জায়গা আমাদের ভালো করে মনে রাখতে হবে। পার্টিশন উঠিয়ে নেওয়া হলো কবে 12 ডিসেম্বর 1911, ঠিক আছে, আর এনঅ্যাক্টেড হয় 12 লর্ড হার্ডিঞ্জের সময়। এই জন্যই কিন্তু আমাদের রাসবিহারী বোস এদের মিলে হার্ডিঞ্জ হত্যা মামলা, যেটা দিল্লি কনস্পিরেসি কেস, হার্ডিঞ্জকে মারার প্ল্যান কেন করা হয়েছিল, কারণ হার্ডিঞ্জ সময় যেখানে পার্টিশনকে রোধ করা, তো এটা তো পরের ব্যাপার, কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল যে ক্যাপিটালকে ট্রান্সফার করছে, দিল্লিতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটার জন্য কিন্তু হার্ডিঞ্জ হত্যা মামলা, এটা খুব ইম্পর্টেন্ট। এবার পার্টিশন অফ বেঙ্গলকে দিয়ে আমরা যদি বলি যে প্রধান এদের এখানে আমাদের কি মানে কি কি প্রশ্ন আমাদের আসতে পারে, প্রথমত তোমাদের লিডারদের নাম জিজ্ঞাসা করতে পারে। তো এই সময় যারা লিডার খুব ইম্পর্টেন্ট পার্টিশন অফ বেঙ্গলের সময়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং কৃষ্ণ কুমার মিত্র, এই দুজনের দুটো পত্রিকাও ছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জির বেঙ্গলি পত্রিকা, কৃষ্ণ কুমার মিত্র হিতবাদী, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আর সঞ্জীবনী, সঞ্জীবনী হচ্ছে আমাদের বয়কটকে পপুলার করে, সঞ্জীবনী পরবর্তীকালে, ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা এই সময় দেখতে পাই যে এই সময় কিন্তু আমাদের অ্যান্টি পার্টিশন মুভমেন্ট শুরু হয়। এই অ্যান্টি পার্টিশন মুভমেন্টকে আমরা স্বদেশী মুভমেন্ট বলি। অ্যাকচুয়ালি স্বদেশী মুভমেন্ট শুরু হয়েছিল 19 জুলাই, যখন পার্টিশন অ্যানাউন্স হয় 1905-এ। তারপরে 7ই অগস্ট 1905-এ স্বদেশী মুভমেন্ট শুরু হলো। স্বদেশী মুভমেন্টের কারা কারা লিডার ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। স্বদেশী মুভমেন্টের লিডার তো লালবাল পাল আমরা দেখতেই পাচ্ছি, এক্সট্রিমিস্ট ফেস যেহেতু শুরু হলো, এখান থেকে আমরা নিও ন্যাশনালিজম, নয়া জাতীয়তাবাদী চেতনা জাগরণ যাকে আমরা বলি। তো লালবাল পাল, চিদাম্বরম পিল্লাই, ঠিক আছে, লিয়াকাত আলী খান, অজিত সিং, ঠিক আছে, এদের প্রত্যেকের নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া স্বদেশী মুভমেন্টের ফেজ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট। 1905 থেকে 11 বলা হয় স্বদেশী মুভমেন্ট, অ্যাকচুয়ালি 6-এ বলা হয়, তার কারণ হচ্ছে 6-তে আমাদের স্বদেশী মুভমেন্ট কিন্তু শুরু হয়, ঠিক আছে। এই সময় তোমরা জানো যে স্বদেশী মুভমেন্টের সময় যে স্বদেশী আনা, স্বদেশী মানে হচ্ছে ব্রিটিশকে পুরোপুরি বয়কট করছে, এই প্রথম ফেজ আমাদের বয়কট ব্রিটিশ। আর এই স্বদেশী ফেজ বা বয়কট থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন গান্ধীজি। গান্ধীজি এই তার গান্ধীজির যেটা আমাদের স্বদেশী মুভমেন্ট আমরা বলতে পারি থার্ড ফেজ বা গান্ধিয়ান পিরিয়ডে, সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের সময়, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল লেজিসলেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সরি সেন্ট্রাল লেজিসলেচার বলছি, সরি। তো এই স্বদেশী মুভমেন্টের সময়, সেন্ট্রাল লেজিসলেচার পরে আসবে, এখানে স্বদেশী মুভমেন্টের সময় যেটা আমরা দেখতে পাই যে এখানে পার্টিশনকে অপোজ করে প্রত্যেকে স্বদেশীকে সাপোর্ট করছে, ঠিক আছে। বন্দে মাতরম স্লোগান। তো স্বদেশী মুভমেন্টে দেখা যায় একটা পার্টিকুলার সেকশন, ঠিক আছে, তো যাদেরকে এখানে সব থেকে বেশি দেখা যায়, ঠিক আছে। তো এখানে Indian society as compared to contemporary times was much simpler and less uncomplicated. The conscious class division was unhindered, with almost no technological tool witnessed in any household. Freedom fighters as arrived onto such a hotbed Indian states of affairs just to help people, not to influence and charmed by the British pretty alluring fineries and anything বিলাতি যত প্রোডাক্ট সেগুলো সব কিছু বয়কট করা।
1900-এ। তো এখানে আমরা ফার্স্ট দেখতে পাই যে শচীন্দ্র প্রসাদ বাসু, যেখান থেকে আমাদের শুরু হয় প্রথম অ্যান্টি সার্কুলার সোসাইটি ফরমেশন। অ্যান্টি সার্কুলার সোসাইটি যারা অপোজ করেছিল পার্টিশনে, যে স্টুডেন্ট গ্রুপ ইউনিভার্সিটি লেভেলে, ডন সোসাইটি, ঠিক আছে। কারণ আমাদের এবছরই এসেছিল কার্লাইল সার্কুলার, কোথায় আমাদের হয়েছিল, মানে কোন অর্গানাইজেশনের এগেনস্টে? অ্যান্টি সার্কুলার সোসাইটি, সত্যেন্দ্রনাথ বসু, আমাদের শচীন্দ্র প্রসাদ বাসু, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। এছাড়াও আমাদের স্বদেশী মুভমেন্টে যেটা আমরা দেখতে পাই, বন্দে মাতরম মুভমেন্ট একে বলা হয়, বা বন্দে মাতরম সাউথ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম, অন্ধ্রপ্রদেশে বন্দে মাতরম মুভমেন্ট বলা হতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের স্বদেশী মুভমেন্টে ইম্পর্টেন্ট কি কি রয়েছে? স্বদেশী মুভমেন্টে টোটাল আমাদের 5টা ফেজ আছে। তোমাদের জিজ্ঞাসা করে যে স্বদেশী মুভমেন্টের 5 ফেজকে প্রথম আমাদের কনসেপ্ট নিয়ে এসেছিলেন, তো এলএম বলে, এই নামটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা যেটা দেখব যে যে গানগুলো তোমাদের আসে, যেমন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো, এগুলো আমাদের সবসময় কিন্তু ইম্পর্টেন্ট। এবছরে তোমাদের প্রিলিমসে দিয়েছিল, ঠিক আছে। মায়ের দেওয়া মোটা কাপড়, এইটা কার ছিল? রবীন্দ্রনাথ। কাদের পার্টিসিপেশন আমরা এই স্বদেশী মুভমেন্টের সময় দেখতে পাই, ঠিক আছে, কোন কোন কোটেশন, যেগুলো ইম্পর্টেন্ট কোটেশন। আর এখানে আমরা এই স্বদেশী মুভমেন্টে মুসলিম কমিউনিটির পার্টিসিপেশন সব থেকে কম দেখবো, কারণ এখানে আমরা যত দেখতে পেয়েছি, কারণ স্বদেশী মুভমেন্টের সময় যত মেলা, ঠিক আছে, তারপরে আমাদের যত ফেস্টিভ্যাল মানে উৎসব, এগুলো সবই হচ্ছে হিন্দু ওরিয়েন্টেড। তো এখান থেকে মানুষের মনে একটা ধারণা হয়, বিশেষ করে মুসলিম পিপল, যে এখানে হিন্দু কমিউনিটির মুভমেন্ট। তো এখানে একটা আমাদের কমিউনালিজম বা সাম্প্রদায়িকতা কিন্তু শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া আমরা জানি যে সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার 1903 থেকে শুরু হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে। এটা অলরেডি শুরু হয়ে গেছিল। আর সব থেকে ন্যাশনাল এডুকেশন সেন্টার হচ্ছে সতীশচন্দ্র মুখার্জি, 1905-এ, ঠিক আছে। এখানে আমাদের প্রিন্সিপাল ছিলেন অরবিন্দ ঘোষ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এছাড়া রঙ্গলাল ব্যানার্জির কিন্তু স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, এই গানটা, তো এটা আমাদের ইম্পর্টেন্ট। কে লিখেছিলেন? রজনীকান্ত সেনের লেখা মায়ের দেওয়া মোটা কাপড়, এগুলো তো আমাদের পরীক্ষাতে কিন্তু দেয়, ঠিক আছে। এটা গেয়েছিলেন, মায়ের দেওয়া মোটা কাপড় লিখেছিলেন রজনীকান্ত, কিন্তু গেয়েছিলেন কে? তো এখানে মুকুন্দ দাস হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব এই পার্টগুলো পড়ার পর, পার্টিসিপেশন স্বদেশী মুভমেন্টে, যে স্বদেশী মুভমেন্টে কাদের তুমি পার্টিসিপেশন দেখতে পাই, কাদের দেখতে পাই না, কারা কারা করে না। তো দেখো, স্টুডেন্ট, ওম্যান, জমিদার, ওয়ার্কার, এন্টারপ্রেনার, এডুকেটেড মিডল ক্লাস, ঠিক আছে, মুসলিমস, কিন্তু লিমিটেড পার্টিসিপেশন মুসলিমরা যে করে না তা কিন্তু না, ঠিক আছে, কিন্তু লিমিটেড পার্টিসিপেশন আমরা কিন্তু এখানে দেখতে পাই। ক্লিয়ার? কারা কারা পার্টিসিপেট করে না? পিজেন্ট, কিং, আপার মিডল ক্লাস এবং ট্রাইবস, এরা কিন্তু পার্টিসিপেট করে না স্বদেশী মুভমেন্ট। তো এই প্রশ্নটা আমাদের জিজ্ঞাসা সবসময় করে যে কারা পার্টিসিপেট করে, কারা পার্টিসিপেট করে না। স্বদেশী মুভমেন্ট কোন প্রেক্ষাপটে হয়েছিল? পপুলার স্লোগান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পপুলার স্লোগান, পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ নেশন। কারণ আমরা এই সময় জানি যে অরবিন্দ ঘোষকে, যে দেখো 9 জন বেঙ্গলি, কারণ স্বদেশী মুভমেন্ট কেন বন্ধ হয়ে যায়, এখানে একটা প্রধান কারণ ছিল। দেখো, স্বদেশী মুভমেন্টের সময় 1907-এর বিষয়টা ছিল, যেটা সুরাট স্প্লিট। স্বদেশী মুভমেন্টের সময় আমরা জানি যে বয়কটকে নিয়ে, বয়কট বেঙ্গলে হবে না সারা ভারতে, এটা নিয়ে আমাদের এক্সট্রিমিস্ট আর মডারেটদের মধ্যে একটা কি হয়, একটা ডিফারেন্স, মানে আমরা একটা পার্থক্য বা আমরা ভেদাভেদ দেখতে পাই। কারণ মডারেটরা চাইছিল যে বেঙ্গলের শুধুমাত্র আন্দোলন বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সারা ভারতে যাবে না। এখানে একটা প্রেশারও ছিল, কারণ যেহেতু গভর্নমেন্টকে নিয়ে চলতো মডারেটরা, তো মডারেটদের উপর একটা প্রেশারও ছিল যে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, যেহেতু একটি পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল, ঠিক আছে। কারণ আমরা জানি যে রাসবিহারী ঘোষ যখন উনি সুরাট সেশনে যখন প্রেসিডেন্টশিপ ছিল ওনার, তো তখন উনি বলেছিলেন এক্সট্রিমিস্টদের ইরেসপন্সিবল অ্যাজিটেটর, ঠিক আছে। তো এক্সট্রিমিস্টদের বলা হয়েছিল লালবাল পালকে উদ্দেশ্য করে বিশেষত। তো ইন ডিসেম্বর 1908 খ্রিস্টাব্দে 9 জন বেঙ্গলি লিডারকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এটাই প্রধান কারণ ছিল স্বদেশী মুভমেন্টের কিন্তু আমাদের কন্টিনিউ না, কিন্তু স্বদেশী মুভমেন্ট সাকসেসফুল ছিল, ঠিক আছে, কিন্তু কন্টিনিউ হতে পারলো না। তার কারণই এটা যে আমাদের কিন্তু
অ্যান্টি ন্যাশনালিস্ট, বিভিন্ন রকম প্রেস অ্যাক্ট আনা হয়, ঠিক আছে, তারপরে আমাদের যেটা আন্দোলন করা মানে অ্যান্টি মুভমেন্ট অ্যাক্ট আনা হয়, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাই 9 জন বেঙ্গলি, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কৃষ্ণকুমার মিত্র এবং অশ্বিনী কুমার দত্ত, ঠিক আছে, এই দুজনকে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়, ঠিক আছে। তো এখানে প্রত্যেকের নাম এখানে মেনশন করা আছে। বালগঙ্গাধর তিলককে কি হিসাবে আমরা জানি, মহাত্মা গান্ধী এই সময় আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ ইউজ টু কল হিম দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট, বালগঙ্গাধর তিলককে বলা হচ্ছে। মহাত্মা গান্ধী কল্ড হিম, মানে মহাত্মা গান্ধী স্বদেশী মুভমেন্টের সময়, এটা খুব ইম্পর্টেন্ট কারণ অ্যাকচুয়ালি আমরা মেকার অফ দ্য মডার্ন ইন্ডিয়া আমরা কাকে বলি, এই প্রশ্নটা, এক মিনিট, মেকার অফ দ্য মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, মেকার অফ দ্য মডার্ন ইন্ডিয়া এটা অ্যাকচুয়ালি আমরা বলি কিন্তু রাজা রামমোহন রয়কে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে মেকার অফ দ্য মডার্ন ইন্ডিয়া, মহাত্মা গান্ধী স্বদেশী মুভমেন্টের সময় মেকার অফ দ্য মডার্ন ইন্ডিয়া কাকে বলেছিলেন, আমাদের বালগঙ্গাধর তিলককে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এখানে তোমাদের বলা রয়েছে যে বালগঙ্গাধর তিলকের কিন্তু ইম্পর্টেন্স কী কী রয়েছে। গীতা রহস্য উনি লিখেছিলেন মান্ডালায় জেলে থাকার সময়, এটা তোমাদের জিজ্ঞাসা করে। ভলেন্টিয়ার ক্রপস সমিতি হিসাবে যেগুলো ইম্পর্টেন্ট সমিতি, স্বদেশ বান্ধব সমিতি খুব ইম্পর্টেন্ট, বরিশালে এমার্জ অ্যাজ আ ভেরি পপুলার পাওয়ারফুল মিনস মাস মোবিলাইজেশনের জন্য। নেক্সট হচ্ছে স্বদেশী সঙ্গম এস্টাবলিশ হয়েছিল সাউথ ইন্ডিয়াতে স্বদেশী পারপাসে, চিদাম্বরম পিল্লাই আর সুব্রমণিয়াম সিভা, ঠিক আছে, এদের দুজনে। তাহলে এখানে আমরা দেখে নিলাম এই দুটো অর্গানাইজেশন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বদেশী সঙ্গম আর হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মড, ঠিক আছে। নেক্সট আমরা মুসলিম লীগ এস্টাবলিশ। মুসলিম লীগ দেখো, এটা অ্যাকচুয়ালি মুসলিম লীগ এস্টাবলিশ হয়েছিল একটা এডুকেশন কনফারেন্স থেকে, কারণ সৈয়দ আহমেদ খান তোমরা জানো যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতি বছর আমরা দেখতে পারতাম যে আমাদের কিন্তু মানে আমাদের এডুকেশন কনফারেন্স অ্যারেঞ্জ করা হতো। তো 1906 যেটা ছিল ঢাকাতে, কারণ ফার্স্ট এডুকেশন কনফারেন্স আমরা দেখতে পেয়েছিলাম লখনৌ, 1905-এ ওটা ছিল, 6-তে হচ্ছে ঢাকা। তো সেখানেই আমরা দেখতে পারলাম যে মুসলিম পিপল, মুসলিম কমিউনিটির মডার্নাইজ করা, তাদের রাইটসকে এস্টাবলিশ করা, তার জন্য অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন এস্টাবলিশ হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ। আগা খান, নবাব সেলিমুল্লাহ, মহসিনুল মুলক, ইট ওয়াজ রেজাল্ট দ্য ব্রিটিশ পলিসি ডিভাইড অ্যান্ড রুল। কারণ সেলিমুল্লাহকে দেওয়া হয়েছিল মুসলিম আমাদের নেশন, তোমরা জানো যে মুসলিম প্রভিন্স গিফট করবে, 16 লক্ষ টাকা পে করা হয়েছিল সেলিমুল্লাহ তরফ থেকে কারজানকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যখন মুসলিম লীগ এস্টাবলিশ হলো তখন অ্যান্টি মুসলিম লীগ স্লোগান তৈরি হতে থাকলো। এটা কিন্তু অনেকেই জানে না যে অ্যান্টি মুসলিম লীগ স্লোগান কার মাধ্যমে হলো। সেখানে আমরা জানি যে এরাল লীগ আছে, সেখানে যে মোহাম্মদ আলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তো মোহাম্মদ আলী কিন্তু আমাদের কমরেড বলে একটি পত্রিকা ছিল, ঠিক আছে, কমরেড। তো এই পত্রিকার মাধ্যমে উনি কিন্তু আমাদের অ্যান্টি মুসলিম লীগ ভিউ কিন্তু মানে শুরু করতে লাগলো এই সময় থেকে, ঠিক আছে। তো মোহাম্মদ আলী ইংলিশ জার্নাল, কমরেড এবং হামদার্দ, অ্যান্টি মুসলিম লীগ ভিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি however for sometimes leadership league went into a hands of the young and nationalist leader, যেখানে মোহাম্মদ আলী, শওকত আলী একটা সময় ছিল, হাসরত মোহানি ছিল, pan Islamic militant and accommodation towards the Hindus. They also realized true character of the British Raj and thus Muslim League and Congress formed a joint front. পরবর্তীকালে যেটা আমরা 1916 খ্রিস্টাব্দে লখনৌ প্যাক্টে দেখতে পাই। কিন্তু যখন মুসলিম লীগ এস্টাবলিশ হয়েছিল সেপারেট নেশনস বা সেপারেটিজম এই কনসেপ্টে, তখন আমরা দেখতে পাই প্যান ইসলামিক যারা, বা আমরা দেখতে পাই যারা আমাদের মিলিটেন্ট ন্যাশনালিস্ট মুসলিম কমিউনিটি, তারা কিন্তু এখান থেকে বেরিয়ে গেল, যাদেরকে আমরা কিন্তু এরাল লীগ বলি, ঠিক আছে। আর ক্যালকাটা সেশন আইএনসি 1906, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের প্রতি বছর তোমাদের 10 ইয়ার্সেও বহু বছর প্রশ্ন আসে যে স্বরাজকে কংগ্রেস অ্যাডপ্ট করে কোন সেশন। অনেকে 1905-এর বেনারস সেশন করে দেয়, কিন্তু এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাদের আনসার হবে 1906, ঠিক আছে। তাহলে এটা আমরা মনে রাখলাম।
নেক্সট হচ্ছে 4 ইম্পর্টেন্ট কংগ্রেস সেশনে কী কী, মানে এই 1906 সেশনে কী কী করা হয়েছিল, স্বরাজ, স্বদেশী, ন্যাশনাল এডুকেশন এবং বয়কট। সুরাট স্প্লিট 1907, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুরাট স্প্লিটে আমাদের কি করা হয়েছিল, এই 1907 যে সুরাট স্প্লিট কেন হয়েছিল, এখানে এক্সট্রিমিস্ট মডারেটদের মধ্যে প্রধান ডিফারেন্স কি ছিল, ডিফারেন্স শুধুমাত্র একটাই ছিল, সেটা হচ্ছে বয়কট। বয়কটকে নিয়ে কিন্তু এখানে ডিফারেন্স হয়েছিল, দেখা গেছিল। আর সেখানে আমরা দেখতে পাই 1907 খ্রিস্টাব্দে তোমরা জানো যে এখানে মানে 1908 খ্রিস্টাব্দে তো তিলককে অ্যারেস্ট করা হয়, 1907 লালা লাজপত রায়কে পাঞ্জাব ল্যান্ড অ্যালিনেশন অ্যাক্টের জন্য যে মুভমেন্ট করেছিল সেখানে মিন্টো টু এর সময়, ঠিক আছে। অরবিন্দ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল আলিপুর কনস্পিরেসি কেসে, আমরা জানি। কিন্তু এরপরে মানে পরবর্তীকালে 1909-তে বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষকে কিন্তু এই সময় খুব টর্চার করা হয়েছিল ব্রিটিশদের। এই যে জেলে যখন উনি ছিলেন কনস্পিরেসি কেসের জন্য টর্চার করা হয়, তারপর থেকে কিন্তু উনি ডাইরেক্ট যে আমাদের রেভলিউশনারি ছিল সেখানে বিপ্লবী যে কার্যকলাপ সেখান থেকে কিন্তু সন্ন্যাস নেন, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর সুরাট স্প্লিট থেকে তোমাদের প্রশ্ন এখানেই দেয় যে সুরাট স্প্লিট কবে হয়েছিল, কে প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। এখানে এক্সট্রিমিস্ট আর মডারেটদের মধ্যে স্প্লিট হওয়ার কারণ কি ছিল, প্রধান কারণ ছিল বয়কট, তারপর প্রেসিডেন্টশিপ। আর নেক্সট সুরাট স্প্লিটের পর যেটা আমরা দেখতে পাই, সুরাট সেশন, সুরাট অধিবেশনের পর যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, সুরাট স্প্লিটের পর, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের এরপরই কিন্তু আমরা সুরাট অধিবেশনের পর আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু লখনৌ সেশনে রিউনাইটেড হবে, ঠিক আছে। আর ফের আবার হয় যেটা আমাদের স্প্লিট, সেকেন্ড স্প্লিট যেটা দেখতে পাই সেটা হচ্ছে 1917-তে, ঠিক আছে, 18-তে অ্যাকচুয়ালি, 1918। আর অর্গানাইজেশন এস্টাবলিশ হয় লিবারেল ফেডারেশন 19। যাই হোক, এখানে মলেমিন্টো রিফর্মস অ্যাক্ট রয়েছে। তো মলেমিন্টো রিফর্মস অ্যাক্ট সম্পর্কে আমরা আলাদাভাবে অ্যাক্টেও আমরা পড়বো। দেখো এখানে 1909 অ্যাক্টের প্রধান কারণ কি ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বদেশী মুভমেন্টের পর একটা বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হয়েছিল, অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট শুরু হয়েছিল। তো সেখান থেকে আমরা দেখতে পাই বিশেষ করে মুসলিম কমিউনিটি, কারণ সেই সময় কংগ্রেসের মধ্যে স্প্লিট, সেপারেশন, তার ফলে এখানে গভর্নমেন্টকে ডিসিশন নেওয়া তাদের পক্ষে খুবই একটা প্রেশার ছিল যে কার পক্ষ হয়ে কথা বলবে। তো এখানে আমরা দেখতে পেলাম লর্ড মিন্টোর কাছে যে আর্জি জানানো হয়েছিল মুসলিম লীগ সেলিমুল্লাহ তরফ থেকে, তো সেখানে তাদের সেপারেট আমাদের ইলেকটরেট দেওয়া হলো মুসলিম লীগকে স্পেশালভাবে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা মলেমিন্টো রিফর্মসের আর একটা বিষয়, এখানে প্রথম ভারতবর্ষে ডিসেন্ট্রালাইজেশন ইস্টাবলিশ হলো। এছাড়াও আমরা দেখতে পাই কিন্তু প্রথম ভারতীয়, ঠিক আছে, গভর্নমেন্ট অফিসিয়াল হিসাবে কিন্তু ফার্স্ট পার্মানেন্ট অ্যাপয়েন্ট হলো, ঠিক আছে। আমরা জানি লর্ড সিনহা অ্যাপয়েন্ট হলো এখানে। তো এটা আমাদের ইম্পর্টেন্ট। হোম রুল মুভমেন্ট আমরা দেখতে পাই, হোম রুল মুভমেন্ট শুরু হয়েছিল তার কারণ 1516 তোমরা দেখতেই পাচ্ছ। হোম রুল মুভমেন্ট শুরু হওয়ার প্রধান কারণ ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেখানে এখানে কিন্তু আমাদের যারা ভারতের হয়ে, যেমন অ্যানি বেসান্ত, ঠিক আছে, তো এখানে তারা চেষ্টা করেছিল, এবং তোমরা জানো যে বিজি তিলক তখন 14তে ছাড়া পেয়েছে মান্ডালায় থেকে। তো উনি এখানে আমরা হোম রুল মুভমেন্টের প্রধান উদ্দেশ্য ছিল যে ব্রিটিশদের কাছে, ঠিক আছে, এটাই হচ্ছে ভারতীয়দের কাছে প্রধান সুযোগ, ব্রিটিশদের ভারতীয়দের সাহায্য দরকার, তো ভারতীয়দের সুযোগ যে ব্রিটিশদের কাছ থেকে তাদের অধিকার চাওয়া, ডিমান্ড করা। তো তার জন্য এখানে সেলফ রুল, ঠিক আছে, আমাদের যেটাকে আমরা ডিমান্ড করতে বলি যে প্রধান ভারতীয়দের জন্য অধিকার, ঠিক আছে। আর আমরা যেটা দেখতে পাই যে সেলফ রুল বা স্বরাজকে এস্টাবলিশ করা, ঠিক আছে, ডোমিনিয়ন স্টেটাস ইন্ডিয়ানদের জন্য। অ্যান্ড শি স্টার্টেড সেই সময় 1915 থেকে বহু আমাদের কিন্তু মিটিং বা অধিবেশন করা হয়, যেখানে কিন্তু ভারতীয়দের কিন্তু বিভিন্নভাবে সচেতন করা হয়, তার জন্য ওনাকে অ্যারেস্টও করা হয়েছিল, পরবর্তীকালে আবার ছেড়ে দেওয়া হয়। তো সেখানে ইয়ং ইন্ডিয়া অ্যান্ড কমনওয়েলথ, শি স্টার্টেড টু নিউজ পেপার অ্যান্ড দ্য লিগ অ্যাডভোকেট প্যাসিভ রেজিস্ট্যান্স, সেখানে লিগ কিন্তু ফোকাস করেছিল প্যাসিভ রেজিস্ট্যান্সে। দ্য মুভমেন্ট স্প্রেড র্যাপিডলি, ঠিক আছে, কারণ সর্বপ্রথম ফার্স্ট শুরু করেছিলেন তিলক এপ্রিলে, পরে শুরু করেছিলেন কিন্তু অ্যানি বেসান্ত, ঠিক আছে। আর সব থেকে আমাদের যদি জিজ্ঞাসা করে, সব থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে তিলকের আমাদের হেডকোয়ার্টার কোথায় ছিল, তো এখানে কিন্তু আমাদের আনসার পুনা হবে না, এখানে কিন্তু আমাদের আনসার হবে দিল্লিতে, ঠিক আছে, আর ওনার মাদ্রাজে ছিল। তো
তো সব থেকে বেশি ব্রাঞ্চ কার ছিল? অ্যানি বেসান্তের। সব থেকে কম ব্রাঞ্চ ছিল হচ্ছে কিন্তু তিলকের। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। মহারাষ্ট্রে কিন্তু কার হোম রুল ছিল? অ্যানি বেসান্তের, তিলকের না। তিলকের ছিল মহারাষ্ট্রের বাদ, মানে নাগপুর, পুনা এই জায়গাগুলোতে ছিল কিন্তু আমাদের তিলক। তো সেই কারণে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে যে হোম রুল মুভমেন্ট কেন এসেছিল। হোম রুল মুভমেন্টের প্রধান উদ্দেশ্য ছিল যে তারা ডিমান্ড করছে হোম রুল, তারা ডিমান্ড করছে স্বরাজ, তারা ডিমান্ড করছে ডোমিনিয়ন স্টেটাস, তারা ডিমান্ড করছে আমাদের লিঙ্গুইস্টিক স্টেট, তারা ডিমান্ড করছে আমাদের হচ্ছে ভার্নাকুলার এডুকেশন। ঠিক আছে, কোন পরিস্থিতিতে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন ব্রিটিশদের দরকার ছিল সব থেকে বেশি। লখনৌ প্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লখনৌ প্যাক্টের সময় আমরা দেখতে পাই যে এই প্যাক্ট কাদের মধ্যে হয়? মুসলিম লীগ কংগ্রেসের মধ্যে, এক্সট্রিমিস্ট মডারেটদের মধ্যে। ঠিক আছে, রিকনসিলেশন আমরা বলতে পারি। তো সেখানে প্রধান উদ্দেশ্য কি ছিল? যে লখনৌ প্যাক্টে লীগ, মুসলিম লীগ, আমাদের যে তার্কিক আলী ওয়ার, সেখানে একটা কনসাস হয়েছিল যে যেখানে কিন্তু ব্রিটিশরা হেল্প করছে কিন্তু ইউরোপিয়ানদের, মুসলিম কান্ট্রিকে না, বা মুসলিমদের জন্য কিন্তু না। আর সেখানে কিন্তু এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে তাদের সবার উচিত, কারণ সেই সময় তোমরা জানো মোহাম্মদ আলী জিন্নাহ 1913-তে কিন্তু মুসলিম লীগ জয়েন করে, আর তখন কিন্তু উনি কংগ্রেসে, কারণ উনি ফার্স্ট পলিটিক্যাল পার্টি কিন্তু কংগ্রেস জয়েন করেন। তো দুটো পার্টি তখন একসাথে করছে। তো আমরা হিন্দু মুসলিম ইউনিটি হিসাবে, এখানে সরোজিনী নাইডু, ঠিক আছে, চিহ্নিত করেছিলেন, ইউনিটির চিহ্ন হিসাবে ওনাকে, মোহাম্মদ আলী জিন্নাহকে দেখেছিলেন। এবং আমরা দেখতেও পারি যে এই যে জিন্নাহ, মানে এই যে আমাদের মেন আর্কিটেক্ট কে ছিলেন? ঠিক আছে, অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত। এক্সট্রিমিস্ট মডারেটদের মধ্যে রিকনসিলেশন কে করিয়েছিলেন? অ্যানি বেসান্ত। মুসলিম লীগ আর এর মধ্যে, মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে আমাদের তিলক। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে লখনৌ প্যাক্টের বিশেষত্ব কি ছিল। লখনৌ প্যাক্ট হচ্ছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একত্রিত হয়ে ব্রিটিশদের কাছ থেকে ডিমান্ড করেছিল, মেনলি আমাদের কিন্তু তাদের যে ডিমান্ডগুলো ছিল প্রত্যেকটা, সেটা কিন্তু আমাদের লখনৌ প্যাক্টের মাধ্যমে, এই লখনৌ অধিবেশনের মাধ্যমে গভর্নমেন্টের কাছে চাওয়া হয়েছিল। ঠিক আছে, তো তারই হচ্ছে ফলে, মানে তোমাদের জিজ্ঞাসাও করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 কেন আসে, বা মন্টেগু চেমসফোর্ড ডিক্লারেশন কিসের ভিত্তিতে, কার ওপর ভিত্তি করে মন্টেগু ডিক্লারেশন আসে? তো সেটা কিন্তু লখনৌ প্যাক্টের ডিসিশনে। তো এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ আমরা এই পয়েন্টগুলো আমরা আলাদা করে সেপারেটভাবেও ডিসকাস করবো। আজকে আমি তোমাদের শুধু পয়েন্টগুলো মনে রাখছি, কারণ এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের অনেকটা ডিটেল, তাহলে অনেকটা লেন্দি ক্লাস হয়ে যাবে। তো আমি এগুলোকে আবার এক একটা করে পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে আমরা প্রত্যেকটা পয়েন্টেরও আরও বেশি ডিটেলস কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি অ্যানার্কিক্যাল রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট। দেখো, রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট মানে যারা রেভলিউশনারি, যারা বিপ্লবী, তারা এখানে ক্রিমিনাল। ঠিক আছে, এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে, বিশেষ করে বেঙ্গল, মহারাষ্ট্র, পাঞ্জাবে এই এমার্জেন্সি পরিস্থিতি শুরু হয়েছিল, যেখানে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এই স্টিক পলিসি এনেছিল, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পরবর্তীকালে 1919 কিন্তু এনেছিল। তো সেখানে আমরা জানি এই রাওলাট অ্যাক্টের বিরোধিতা করা হয়েছিল সারা দেশ জুড়ে, কারণ এটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হতো। কারণ এখানে আমাদের কোনো রেভলিউশনারি, কোনো বিপ্লবী সন্দেহ হলে তাকে অ্যারেস্ট করা হতো, কোনো বিচার ছাড়াই তাকে আটক করে 2 বছরের জেল হয়ে যেত। ঠিক আছে, কোনো কিছু স্বাধীনতা ছিল না, ব্রিটিশ বিরোধী কোনো প্রেসে লেখালেখি হলে অ্যারেস্ট করা হতো। সেই কারণে গান্ধীজি সর্বপ্রথম রাওলাট বিরোধিতা করে, প্রতিবাদ করে, রাওলাটের বিরুদ্ধে স্ট্রাইক, রাওলাট সত্যাগ্রহ অর্গানাইজ করে, এবং তার জন্যই কিন্তু পাঞ্জাবে এই বিশাল পরিস্থিতি। কারণ তোমরা জানো যে ডক্টর সত্যপাল সৈফুদ্দিন কিচলুকে অ্যারেস্ট করা হয়, গান্ধীজির আন্দোলনে ইন্সপায়ার্ড হয়েছিলেন, এবং পাঞ্জাবে কিন্তু আমাদের অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট শুরু করেছিলেন। তো গান্ধীজিকে পাঞ্জাবে ঢুকতেও দেওয়া হয়নি। ঠিক আছে, আর এই সত্যপাল আর সৈফুদ্দিন কিচলুর অ্যারেস্টকে নিয়েই কিন্তু আমাদের মিছিল হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, সেই ছোট্ট উদ্যানে, এবং সেখানে কিন্তু ডায়ারের নির্দেশে আমাদের এই হত্যা, এই মারাত্মক ঘটনা কিন্তু ঘটে। ঠিক আছে, তাহলে এটা আমরা পড়লাম। গদর মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গদর মুভমেন্ট ডিউরিং ইনিশিয়াল ইয়ার্স 1900 অ্যাকিন অ্যান্ড ওয়াহাবিজ, আমরা দেখতে পাই যে এক বিশাল গ্রুপ, পাঞ্জাব পিজেন্ট গ্রুপ, তারা ইমিগ্রেন্ট, তারা কিন্তু কানাডা, এবং শুধু পিজেন্ট বলে না, এমন অনেক উচ্চবিত্ত সম্প্রদায়ও কিন্তু কানাডাতে গিয়ে
আর তোমরা একটা কথা মনে রাখবে, যখন আমাদের ডিমান্ড করা হচ্ছিল এই হোম রুলের সময়, যে যেমন কানাডা, যেমন অস্ট্রেলিয়াকে যে স্টেটাস দেওয়া হয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে, সেই স্টেটাসও ব্রিটিশ তখন ভারতীয়রা কিন্তু ডিমান্ড করতে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা থাকে ক্লাস রিলেটেড তাহলে আমাকে অবশ্যই বলবে। তো এখানে গদর মুভমেন্টের প্রধান উদ্দেশ্য, গদরিস্ট অ্যাকচুয়ালি কারা, গদর মুভমেন্টকে কারা কারা সাপোর্ট করেছিল, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো সেই সময় আমরা দেখতে পাই যখন এই যে শিখ ইমিগ্রেশন আমরা ক্যানাডাতে দেখতে পারলাম, তো আমরা দেখতে পারলাম যে ক্যানাডার মধ্যে একটা রেসিয়াল ডিসক্রিমিনেশন শুরু হয়েছিল। গদর মুভমেন্টের ফরমেশন কেন হয়, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে এই রেসিয়াল ডিসক্রিমিনেশনকে দূর করার জন্য আমরা অর্গানাইজ করলেন তারকনাথ দাস 1907 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ দেখেছিলেন 1907 খ্রিস্টাব্দে, এবং জিডি কুমার। তারকনাথ দাস এর বিরোধিতা করছেন, ওনার পত্রিকার নাম ছিল স্বদেশ সেবক। আর জিডি কুমারের যে পত্রিকা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রি হিন্দুস্তান, এর মাধ্যমে বিভিন্ন রকম লেখালেখি হয়। এর পরবর্তীকালে তোমরা জানো যে তাদের বিভিন্ন রকম কিন্তু অপারেশন, বিভিন্ন রকম আমাদের বাধা বা আমাদের পুলিশ বিভিন্ন রকম কিন্তু আমাদের অ্যারেস্ট, ঠিক আছে, আমাদের কিন্তু পড়তে হয় মুখোমুখি। তো সেই পরিস্থিতিতে যখন এই আন্দোলন শুরু হতে থাকলো, মানে আন্দোলন বাড়তে থাকলো, তখন লালা হারদয়াল কিন্তু আমাদের, তোমরা জানো যে উনি নর্থ আমেরিকাতে উনি ছিলেন, আমার ক্যালিফোর্নিয়াতে উনি কিন্তু প্রিন্সিপাল ছিলেন। ঠিক আছে, তো সেখানে ওনার দেখা গেল যে প্রথম উনি 1911 খ্রিস্টাব্দে যুগান্তর সার্কুলার বলে একটি ইনস্টিটিউট করেন। ঠিক আছে, তো সেখান থেকে উনি প্রথম প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন অর্গানাইজ করেন। সেই প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অর্গানাইজেশন পরবর্তীকালে গদর অর্গানাইজেশন হিসাবে পরিচিত। ঠিক আছে, তো গদরের প্রধান উদ্দেশ্য এটাই ছিল, এবং গদর তার নিজস্ব পাবলিশ করতো গদর পত্রিকাও। তো যে গদর পত্রিকা কি পাবলিশ করতো তৎকালীন সময়ে ভারতবর্ষে যত, যেমন অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, ঠিক আছে, সেই সময় যে আমাদের দিল্লি কনস্পিরেসি কেস, ঠিক আছে, কি চলছে ভারতবর্ষে কাদের নেতৃত্ব রয়েছে, কারা বীর আমাদের দেশপ্রেমিক, ঠিক আছে, আন্দোলন, কারা বিপ্লবী, ঠিক আছে, সেই প্রত্যেক বিপ্লবীর যে পার্টিসিপেশন আন্দোলনে, এইসব নিয়ে লেখালেখি হতো। দেখা গেল একটা সময় পুরো ছেয়ে গেল গদর মুভমেন্ট। আর এখানে আমরা দেখতেই পেয়েছিলাম গদরের যে প্যাম্পলেট ছিল যে আংরেজ রাজ কা কাচ্চা চিতা, আংরেজ রাজ কা দুশ্মন। তো সেক্ষেত্রে গদরের কিন্তু প্রত্যেকটা আমরা গভর্নমেন্ট শুরু হয়েছিল, কিন্তু গদর অ্যাকচুয়ালি শুরু হয়েছিল আমাদের তারকনাথ দাস এবং জিডি কুমারকে দিয়ে, স্বদেশ সেবক এবং ফ্রি হিন্দুস্তানকে দিয়ে। পরবর্তীকালে কিন্তু আমাদের গদরের ফরমেশন 1913 খ্রিস্টাব্দে এইভাবে হলো। তো এখানে আমরা দেখতে পারলাম যে গদর মুভমেন্টে, যেটা গদর মুভমেন্ট, গদরের আগের নাম কি ছিল, গদর অর্গানাইজেশনে গদর পেপারের প্যাম্পলেট বা গদর পেপার কোন ভাষায় পাবলিশ হতো, ঠিক আছে, প্রথম আমাদের কিন্তু উর্দুতে, তারপরে ছিল হচ্ছে আমাদের গুরুমুখী স্ক্রিপ্ট, তারপরে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে পাবলিশ হতে শুরু করে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর গদর মুভমেন্টের পরবর্তী যে ফেজগুলো ছিল সেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের, যে গদর মুভমেন্টে আমরা যেটা প্রথমত দেখতে পাই 1914 খ্রিস্টাব্দে, 1914 থেকে 17, ঠিক আছে, কারা কারা লিডার ছিলেন এখানে, যেমন সোহন সিং ভাকনা ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, ফাউন্ডার ছিলেন লালা হারদয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। তো বরখাতুল্লাহ, এই নামগুলো কিন্তু আমাদের আসে। তারপরে হচ্ছে আমাদের করতার সিং, ঠিক আছে, সব থেকে আমাদের ইয়াং ছিলেন, তো ইয়াং আমাদের মেম্বার ছিলেন। জিডি কুমার বললাম যে, ঠিক আছে, তো এই প্রত্যেকের নাম কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এবং এই গদর মুভমেন্টের ঠিক পরবর্তীকালে নন কোঅপারেশন মুভমেন্ট, যখন গান্ধিয়ান পিরিয়ড 1919 আমরা দেখতে পাচ্ছি। কারণ তোমরা জানো যে গদর মুভমেন্টে আমরা একটা পার্ট দেখেছিলাম যে গদরিস্ট যারা ছিল সেখানে আমরা জানি একটা পার্ট ইমিগ্রেন্ট যারা, তারা আমরা করতার সিং এর নেতৃত্বে, ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে কোমাদাগামারু যে শিপ ওনার ছিলেন, ঠিক আছে, তো সেখান থেকে এই কোমাদাগামারু ইনসিডেন্ট জিজ্ঞাসা করা হয় 1914 খ্রিস্টাব্দে, কোমাদাগামারু শিপ, এই শিপ ভ্যানকোভারে যখন যায় আমাদের, তো ভ্যানকোভারে তাদেরকে আটকে দেওয়া হয়, পোর্ট অথরিটি আটকে দেয়। ঠিক আছে, তো পোর্ট অথরিটি কেন আটকে দেয়, কারণ এদের উপর নিষেধাজ্ঞা ছিল গভর্নমেন্ট,
এবং তারা যখন আবার ফেরত গেল হংকং, জাপান, তখন সেখানেও তাদেরকে কিন্তু জায়গা দিল না, কারণ তাদের উপর একটা স্ট্যাম্প লেগে গেছিলো, এরা রেভলিউশনারি, এরা মানে এরা হচ্ছে বিদ্রোহ আন্দোলন ঝামেলা করতে আসছে সেই দেশে। তো তারা শেষ পর্যন্ত কলকাতায় যখন গেল, ভীষণ তোমরা জানো যে ব্রিটিশদের সাথে যেটাকে আমরা বলি হত্যা, নিহত, আহত, ঠিক আছে, টর্চার, অ্যারেস্ট করা। এবং সেখানে গদরের একটা পার্ট, যখন আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, তখন গদরের একটা পার্ট কিন্তু আমাদের ভারতবর্ষে এলো, এবং সেই গদরিজদের নেতৃত্ব দিয়েছিলেন রাসবিহারী বোস, ঠিক আছে। তো পরবর্তীকালে যখন গদরিজদের এখানে তোমরা জানো যে গদরিজটা কি করেছিল, ভারতবর্ষে আসার পরে যারা ভারতীয় যে সমস্ত সেনাবাহিনী ছিল তাদের সাথে হাত মিলিয়ে, ঠিক আছে, বিভিন্ন রকম কিন্তু আমাদের গোপনভাবে ট্রেনিং দেওয়ানো হয় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো সেখান থেকে সিআইডি ডিপার্টমেন্টের কাছ থেকে ধরা পড়ার পর, ঠিক আছে, তো গদর মুভমেন্ট কি হয়েছিল, এটা পরবর্তীকালে ভারতবর্ষে যে গদর মুভমেন্ট বা গদরিজ যারা ছিল তারা প্রত্যেকে অ্যারেস্ট হয়ে যায়, কারণ ব্রিটিশ গভর্নমেন্টের যে একটা বিশেষ অ্যাক্ট ছিল সেই সময়, ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট 1915, প্রত্যেকে অ্যারেস্ট হয়, 241 জনকে আটক করা হয়, তার মধ্যে 41 জনের ফাঁসি হয়ে যায়, 200 জনকে আটক করে রাখা হয়। তো এইভাবে গদর মুভমেন্ট ভারতবর্ষে কিন্তু এন্ড হলো, ঠিক আছে। আর এই গদরিজদের সাপোর্ট করতো তখন বেঙ্গলের যে অর্গানাইজেশন যুগান্তর, এবং তার ফাউন্ডার হচ্ছেন তোমরা জানো যুগান্তর, সে সময় যুগান্তরের কে, যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন, ঠিক আছে। খিলাফত মুভমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। খিলাফত মুভমেন্ট হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের সাথে, শুধু এইটুকু জানবো খিলাফতের প্রধান উদ্দেশ্য কি ছিল। প্রধান উদ্দেশ্য ছিল খিলাফত মুভমেন্টের যে অপমান করা হয়েছে, কারণ তোমরা জানো যে তার্কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন তার্কি সাপোর্ট করেছিল এক্সিস পাওয়ারকে, যুদ্ধ শেষে, যুদ্ধ অবসানে যখন ত্রিশক্তি মৈত্রী ব্রিটিশরা, ঠিক আছে, তার্কির উপর প্রতিশোধ নেয় এবং তার্কিতে তার ধর্মগুরু বা খালিফাকে সরিয়ে ক্ষমতা থেকে তারা এস্টাবলিশ করে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে এখানে সারা বিশ্বের মুসলমান কমিউনিটি তারা কিন্তু ব্রিটিশদের অ্যান্টি হয়ে গেছিল, এবং তারা চেয়েছিল যে খালিফাকে তার সম্মান ফিরিয়ে দেওয়া হোক, আর সসম্মানে রুল এবং তার রুল তাকে ফিরিয়ে দেওয়া হোক, তার্কিকে আবার রিএস্টাবলিশ করা হোক খালিফা রুল। তো এখান থেকে আমাদের খিলাফত মুভমেন্ট শুরু হয়েছিল। খিলাফত নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব নেক্সট লেসনে, ঠিক আছে। এখানে আমাদের সারা ভারতবর্ষের কারা কারা কোন কোন লিডার, তো সেখানে হযরত মোহানি, মোহাম্মদ আলী, শওকত আলী, আমাদের কারা কারা সাপোর্ট করেছিল, ঠিক আছে, আনসারি, মোহাম্মদ আনসারি, ঠিক আছে, এরা প্রত্যেকে সাপোর্ট করেছিল, তো এটা আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, আজকে লেসন এই পর্যন্ত। তোমাদের যদি কোনো সমস্যা হয় ক্লাস রিলেটেড তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে এখানে, আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে কিন্তু জয়েন করো, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা এই যে রমিলা হিস্ট্রি যে গ্রুপ ব্যাচ, আমাদের যে গ্রুপটা রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে তোমাদের প্রতিদিনের মানে এই ক্লাসটা, যে কোনো ক্লাস যেদিনের হবে তার ঠিক ওই সময়, মানে ক্লাসটা হয়ে যাওয়ার 1 ঘন্টা পর তোমরা পিডিএফ পেয়ে যাবে চ্যানেলে, ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সে তোমাদের চ্যানেল কিন্তু মেনশন করা আছে, তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই জয়েন করে নাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।